একদিকে স্বামীকে খোঁজ পাওয়ার খুশি হবে নাকি হৃদ খান মায়ার স্বামী হয় সেটা নিয়ে দুঃখ পাবে। কান্না করতে করতে মায়া মস্তিষ্ক গেঁথে গেল একেই হৃদের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো। কান্না করতে করতে মায়ার মস্তিষ্ক গেঁথে গেল এক হৃদের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো। মূলত মায়া এখন বুঝতে পারছে হৃদ কেন এতদিন মায়ার সাথে ঘেঁষাঘেঁষি করতে চাইতো, কেন মায়াকে অকারণে ছুঁয়ে দিত, কেন মায়াকে পরকীয়ার মতন বাজে প্রস্তাব দিত। নিজের বউ বলেই হয়তো মায়াকে নির্দ্বিধায় পরকীয়ার প্রস্তাব করত, আর মায়া না বুঝেই রিয়াক্ট করত। লোকটা শুরু থেকে জানতো মায়া হৃদের বউ, আর এজন্য বউ ভেবেই মায়ার সাথে অমন ব্যবহার করত। আর মায়া না বুঝেই কত খারাপ ব্যবহার করে ফেলেছে। মুখে মুখে কত তর্ক করে মায়া, কত বেয়াদবি করেছে হৃদের সাথে। এজন্য হৃদ মায়ার নাম্বারটাও বেয়াদব বউ দিয়ে সেভ করে রেখেছে। মায়া আসলেই একটা বেয়াদব বউ, নয়তো কেউ স্বামীর সাথে অমন ব্যবহার করে? হৃদ নিশ্চয়ই মায়াকে এখন অভদ্র বেয়াদব মেয়ে বলেই জানে, আর এজন্য হয়তো মায়ার কলগুলোও রিসিভ করে না। হৃদ খানকে সবাই কত সম্মান দেয়, অথচ মায়া হৃদের মুখে মুখে তর্ক করতে মুখিয়ে থাকে সব সময়। মায়া কতটা বেয়াদবি করলে অমন বেয়াদব বউ নাম দিয়ে ওর নাম্বারটা সেভ করে রাখে, মায়ার জানা নেই সেটা। মায়া দীর্ঘ সময়ের ঘটে যাওয়া হৃদের সঙ্গে এক একটা ঘটনার হিসাব মেলাতে ব্যস্ত। সবশেষে যা বুঝলো, হৃদ মায়ার টানে মায়ার কাছে যেত এতদিন, মায়াকে সময় দিতে চাইতো, কিন্তু মায়াই কখনো হৃদকে চিনতে পারতো না। চোখের সামনে স্বামীকে রেখে অন্যথায় খুঁজে বেড়াতো, অকারণে হৃদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতো। এখন মায়া কি করবে, কিভাবে হবে হৃদের মুখোমুখি? মায়া তো এখন মরে যেতে ইচ্ছে করছে। সত্যিটা জানার পর মায়া হৃদের মুখোমুখি হওয়াটাই অসম্ভব হয়ে পড়ল। মায়ার কি এখন হৃদকে ছেড়ে দিবে? মায়ার এখন কি করা উচিত সেটা বুঝলো না, শুধু মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। সন্ধ্যা রাত 8:30 ঘরে। সারাদিন প্রহরের তপ্ত রোদে শরীর জ্বালাপোড়া করলেও এই ভর সন্ধ্যার আকাশে জলজল করা তারা, নিচে স্নিগ্ধ ধরনী ঠান্ডা হাওয়া বইছে। ভ্যাপসা গরমের তমটা ভাবটা আর নেই। শীতল পরিবেশে শীতল হাওয়ায় মন শরীর চোরানোর জন্য যথেষ্ট। কিন্তু এই শীতল পরিবেশ হৃদের মতন মেজাজ মানুষের মন ঠান্ডা হওয়া হয়তো সম্ভব না। রুক্ষ হাতে সেই কখন থেকে স্টিয়ারিং চেপে ড্রাইভ করছে সে। চোয়াল শক্ত ক্ষিপ্ত মেজাজ, ডান হাতে জলজল করছে তাজা রক্তের কাটা দাগটা। এই কাটা জায়গায় রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা বুঝতে পারছে না পাশে বসে থাকা রাদীপ। সে অপরাধীর ন্যায় ভাইয়ের পাশে চুপচাপ বসে উসখুস করছে। পেছনের সিটে যথারীতি আসিফ বসা। আসিফের অবস্থা রাদীপের মতন অপরাধী না হলেও সে সাংঘাতিক ভয়ে আছে হৃদের ড্রাইভিং করা নিয়ে। হৃদ রাগে মেজাজ হারিয়ে আবার অ্যাক্সিডেন্ট করে না বসে। আসিফ আল্লাহ আল্লাহ করে নিজের জানটা হাতে নিয়ে বসে আছে। কি একটা অবস্থা তার, পারছে না হাউমাউ করে কাঁদতে হৃদের ভয়ে। আবার হৃদ কেউ কিছু বলতে পারছে না। তাহলে রাদীপের উপর হওয়া সবটা রাগ সোজা আসিফের উপর দিয়ে চলে যাবে। সেজন্য আসিফ এক প্রকার বাধ্য হয়েই চুপ রইল। তবে রাদীপ অপরাধীর মুখ করে চুপি চুপি বারবার হৃদের আহত হাতগুলোর দিকে তাকাচ্ছে। হৃদ দক্ষ হাতে ড্রাইভিং এ হাত চালানোর জন্যে তার বাহুর মাংসপেশি ফুলে কালো শার্টের উপর দিয়ে ঠিকরে ছিঁড়ে বের চাচ্ছে বডি। কুইনে গোটানো শার্টের হাতাগুলো এলোমেলো, কালো শার্টের ওপর রক্তের ছিটা ছিটা গুলো কালো দাগ হয়ে আছে। তখনকার অফিসের পরিপাটি হৃদ খান আর নেই। এখন বেশ উগ্র আর ভিলেন টাইপের মনে হচ্ছে তাকে, যাকে এক দেখায় মানুষ বলবে সে মারামারিতে ওস্তাদ। রাদীপ শুকনো গলায় ঢোক গিলল, ভয়ার্থ চোখ আওড়ালো হৃদের বাম হাতের দামি রোলেক্স ঘড়িটার দিকে। কাঁচ ভেঙে থেতলে গেছে ঘড়িটার, আর সেই কাঁচ ভাঙা হৃদের হাতের শিরায় ঢুকে কাটা ছেঁড়ার মতন দাগ হয়েছে।
রাদিফের বেশ মায়া হলো বড় ভাইয়ের জন্যে। আজ ওর জন্য হৃদ আবারও মারামারিতে জড়ালো। মা শুনলে নিশ্চয়ই রাদিফকে বকবে, কিন্তু রাদিফই বা কি করবে? ও কি জানতো নাকি হঠাৎ এমন হামলা হবে ওর উপর? কি ভয়ানক একটা পরিস্থিতিতে ফেঁসে গিয়েছিল সে। যদি সময় মতো হৃদ ভাই না আসতো তাহলে হয়তো আজ রাদিফের মৃত্যু হতো, আর নয়তো শত্রুরা ওকে ভয়ঙ্কর ভাবে আহত করে রাস্তায় ফেলে যেত। এমনিতেই হৃদের আসার আগে লোকগুলোর সাথে ধস্তাধস্তি করে পালাতে চেয়ে বেশ আঘাত পেয়েছে সে। গুন্ডা লোকগুলো সংখ্যা বেশ ছিল, প্রায় 20-25-এর মতন হবে। এতগুলো লোকের সাথে সে আর ড্রাইভার একা পেরে উঠবে না বলেই পালাতে গিয়ে তারাও আহত হলো। রাদিফের তো গায়ে হলুদ পাঞ্জাবিটা জায়গায় জায়গায় ছিঁড়ে রক্তের দাগ লেগে আছে। সাথে রাদিফের কপালে, গালে, গলায়, হাতে, বুকে, পেটে প্রায় অনেক জায়গায় কাটা ছেঁড়ার দাগ রয়েছে। রাদীপ অপরাধীর ন্যায় ভারী নিঃশ্বাস ফেলল। আজকের ঝামেলাটা মূলত তাদের বাবা নিহাল খানের রাজনৈতিক শত্রুতা ধরে করা হয়েছিল রাদীফের উপর। বংশ পরম্পরায় রাদীপদের পরিবারের সকলেই রাজনৈতিকের সাথে জড়িত। বলতে গেলে বাপ, দাদা, বড় বাবা সকলেই রাজনৈতিক করত। এই সূত্রে হৃদও এসবে জড়িত। রাদীপ জড়িত আছে, তবে খুব কম। বাবা নিহাল খানের ইলেকশনের কাজে ছাড়া তাকে আর দেখা যায় না এসবে। মূলত তারা একটা রাজনৈতিক পরিবারের বংশধর, আর সেজন্য তাদের গোপন শত্রুর সংখ্যাও বেশি। এই রাদীপ মূলত এসব রাজনৈতিক বেশি একটা চড়াই না, কিন্তু সরাসরি হৃদের ক্ষতি করতে পারছে না বলেই রাদীপকে দুর্বল পয়েন্ট বানিয়ে মারতে চেয়েছিল। সময় মতো হৃদ চলে আসায় এই যাত্রায় প্রাণে বাঁচল সে। রাদীপ বেশ ভাগ সময়ই দেশের বাহিরে থাকে পড়াশোনার জন্য। পেশায় সেও একজন ডাক্তার, এবার ডাক্তারি ইন্টার্নশিপ করছে। রাফিদ রাফিদ দেশে যখন আসে তখন বাবা, মা আর ভাইয়ের বাসায় দৌড়াদৌড়ি করে দিন কাটায়। আসলে তাদের বাবা মার সম্পর্কের অবনতির জন্য হৃদ, রাদীপ দুই ভাই বাবা মার সঙ্গে একত্রে থাকতে পারে না। তাদের সুন্দর পরিবারটা একত্রে হয়েও আজ বিচ্ছিন্ন। রাদীপ হতাশার ভারী নিঃশ্বাস ফেলে হৃদকে উদ্দেশ্য করে অপরাধীর গলায় শুধালো, ভাই, তোমার কাটা হাতে এখনো রক্ত পড়ছে, ব্যান্ডেজ করা দরকার। তুমি গাড়িটা আসিফকে চালাতে দাও, আমি তোমার হাতে ব্যান্ডেজটা করে দিই। রাদীফের কথা থামতে থামতে বেশ জোরে ব্রেক কষলো হৃদ। হঠাৎ ব্রেক কষায় পেছন থেকে আসিফ আর সামনে থেকে রাদীপ দুজনেই সামনে ঝুঁকে গেল মুহূর্তেই। তাড়াহুড়োয় দুজনে ঠিক হয়ে বসার আগেই হৃদ শক্ত চোয়ালে স্টিয়ারিং চেপে বলল, বের হ। তাড়াহুড়োয় রাদীপ, আসিফ দুজনেই সোজা হয়ে বসলো। আসিফ তো ভয়ে একদলা থুতুও বুকে ছিটিয়ে দিল। জানটা তার হাতে চলে এসেছিল হঠাৎ হৃদের ব্রেক কষায়। মনে হয়েছিল এই বুঝি ইন্নিল্লাহ পড়বে নিজের ভাগ্যের ফিরে আজ সে বেঁচে গেল। কিন্তু আর কিছুক্ষণ হৃদ ভাই এভাবে হঠাৎ হঠাৎ ব্রেক কষে গাড়ি চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কখন কি হবে সেই ভেবে টেনশনে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আসিফের আকাশ কুসুম চিন্তার ধ্যান কাটলো রাদীপের অধৈর্য গলায়। হৃদকে শুধিয়ে রাদীপ বলল, মানে কি হয়েছে ভাই? বের হব কেন? স্টিয়ারিং শক্ত হাতে চেপে দাঁত কিরমির করে হৃদ একই গলায় বলল, I said both are out now. হৃদের রাগ বুঝে আসিফ আর কোনো কিছু চিন্তা না করেই পিছনে দরজা খুলে লাফিয়ে বের হয়ে যায়। কিন্তু রাদীপ তার পরেও হৃদের সঙ্গে থাকতে চেয়ে বলল, ভাই, আমি একটু থাকি না তোমার সাথে? No, never. Out. অজ্ঞাত হৃদের ধমক খেয়ে রাদীপ গাড়ি থেকে নেমে দেখলো ওরা ফাহাদদের বাড়ির গেটের সামনে। মাথার উপর ফেরি লাইটের ছাদ, বিয়ে বাড়ির হইচই গান বাজনা কানে আসছে তাদের। আসিফ, রাদীপ একে অপরের মুখ চাওয়াচাই করে হৃদকে এক পলক দেখে এগুলো বাড়ির ভেতরের দিকে।
হৃদ তখনও জেদ ধরে গাড়িতে বসে অপেক্ষা করলো নিজের রাগ কমার। গরম মেজাজ নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করলে আরো মেজাজ খারাপ হবে তার। এত মানুষের ভিড় দেখে হৃদ এই মুহূর্তে ভুলেও এসব বিয়ের ঝামেলায় আসতো না। বউটা আজ যদি এই বিয়ে বাড়িতে না থাকতো তাহলে সেও আর ফিরে আসতো না। কিন্তু বেহায়া মনটাকে সে এসব বোঝাতে পারছে না। বউটার জন্য এই বাড়িতে মনটা পড়ে আছে বলে সে বাধ্য হয়ে মনের পিছু পিছু এখানে এসেছে, নয়তো সে কখনো এত বেহায়া হতো না। তার বেহায়া মন আর তার বেয়াদব বউ দুটোই তার কথা শোনে না। খালি অবাধ্যের মতন একটা আর একটাকে খুঁজে হৃদ পরপর ভারী শ্বাস টেনে নিজের রাগ কমাতে চেয়েও ব্যর্থ হলো। কিছুক্ষণ দম ধরে বসেও রইলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। উল্টে অকারণে আরো মেজাজ খারাপ হলো তার। হৃদের এই বালের মেজাজটা চট করে খারাপ হয়ে যায়। একবার মাথা গরম হয়ে গেলে তৎক্ষণাৎ শান্তও হতে পারে না সে, সময় লাগে। হৃদ সিটে বসে গাড়ির ড্রয়ার খুলে এক টুকরো সাদা রুমাল দিয়ে ডান হাতের কাটা জায়গায় পেঁচালো। রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা জানা নেই, তবে মুহূর্তেই সাদা রুমালে লাল রক্ত দাগ হয়ে গেল। হৃদ ক্ষিপ্ত মেজাজে বাম হাতের ভাঙা ঘড়িটা খুলে ছুঁড়ে ফেললো গাড়ির সিটে। ততক্ষণে রাদীপ আসিফ বাড়ির ভেতরে প্রবেশ করা শেষ। কাউকে আর দেখা যাচ্ছে না। হৃদ গাড়িটা ঘুরিয়ে বাড়ির ভিতর ঢুকালো, তবে পার্কিং এরিয়াতে নিয়ে গেল না, বরং বাড়ির ভেতরে প্রবেশ করার রাস্তায় গাড়িটা দাঁড় করালো ফেরি লাইটের ছাদের নিচে। এদিকটা একটু আবছায়া অন্ধকার আছে, মানুষের আনাগোনা কম, সেজন্য গাড়িটা এখানে দাঁড় করালো হৃদ। বইয়ের সাথে দেখা করে সে আবার চলে যাবে তাই। হৃদ দক্ষ হাতে গাড়ির দরজা ঠেলে বের হলো। মেজাজ ভঙ্গিতে ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে সামনে এগোলো। দৃষ্টি আর তখনও বাম হাতের শিরার কাটা ছেঁড়া জায়গার উপর।